আসসালামু আলাইকুম। রাইটিং নিয়ে সমস্যা হয় না এরকম কয়জন আছেন? ইংলিশে বড় বড় বাক্যগুলা লিখতে গেলে আমাদের সমস্যা হয়। বাই দ্য ওয়ে একটা কথা বলি, সাধারণত রিডিং থেকে রাইটিংটা আসে। অর্থাৎ আপনি যত বেশি পড়বেন আপনার রাইটিং তত বেশি ইমপ্রুভ হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন পড়তে যাই বড় বড় বাক্যগুলো পড়ে বুঝতে পারি না, বড় বড় বাক্যগুলোর স্ট্রাকচার বুঝতে পারি না, প্যাটার্ন বুঝতে পারি না। এখন আপনি যদি একটা বড় বাক্যের স্ট্রাকচারই বুঝতে না পারেন তাহলে ওই রকম বাক্য আপনি লিখবেন কিভাবে, রাইট? যার কারণে কি হচ্ছে, আপনি রিডিং পড়তেছেন বাট আপনার রাইটিং এর ইমপ্রুভ হচ্ছে না। তো আপনার যদি এই সমস্যা হয়ে থাকে, অর্থাৎ আপনিও যদি বড় বড় বাক্যগুলো লিখতে না পারেন, তাহলে আজকের এই ক্লাসটি শুধু আপনার জন্য এবং শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনার অনেক ইমপ্রুভ হবে। সো হ্যালো অ্যাগেইন, my name is Munsur Hallas and I'm here to help you to improve your English with confidence and freedom. So without any delay, let's get started. ওকে, সো আমরা আজকের ক্লাসের প্রথম সেন্টেন্সটা একটু বোঝার চেষ্টা করব যে এই সেন্টেন্সের গঠন কিভাবে হয়েছে, আমরা নিজেরা কিভাবে এরকম সেন্টেন্স তৈরি করতে পারি, রাইট? আচ্ছা, তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে সামারি বের করা, মানে মেইন ক্লজটা বের করা। মেইন ক্লজের জন্য আমাদের কি লাগবে? প্রথমে সাবজেক্ট লাগবে। ওকে, আমরা জানি সাধারণত সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য নিউজ। এবার আপনি বাক্যটা একটু পড়েন, এখানে মেইন ভার্ব কোনটা হতে পারে? That historical documents like the handwritten proclamation of our independence on April 10, 1971, and the formation of Mujibnagar government a week later have gone missing from the government custody has left us dumbfounded, right? তো এখন এখানে মেইন ভার্ব কোনটা? এখানে মেইন ভার্ব হচ্ছে হ্যাজ লেফট। আপনারা অনেকে আছেন এখনো সাবজেক্ট চেনেন না, মেইন ভার্ব চেনেন না, তারা কখনোই আসলে বাক্য পড়ে বুঝতে পারবেন না, এবং লিখা তো দূরের কথা। তো রিডিং থেকে রাইটিং আসে, এটা প্রথমে বলেছি। তো আপনারা যদি সাবজেক্ট ভার্ব না চেনেন তাহলে আমাদের ইতোমধ্যে অনেকগুলো ক্লাস হয়েছে, রিডিং ক্লাস 1, 2, এগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, তাহলে এই বাক্যের অবজেক্ট হচ্ছে আস, এটা হচ্ছে আমাদের মেইন অবজেক্ট। তাহলে এই বাক্যের মেইন ক্লজ বা সামারি হচ্ছে দ্য নিউজ হ্যাজ লেফট আস ডাম্পাউন্ডেড, মানে বুঝাতে চাচ্ছে এই সংবাদটি, এই নিউজটি আমাদেরকে ডাম্পাউন্ডেড করে দিয়েছে, অবাক করে দিয়েছে, হতবাক করে দিয়েছে। এবার আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই মেইন ক্লজের ভেতরে আরেকটা অতিরিক্ত ক্লজ ইনক্লুড হয়েছে, যেটা মেইন ক্লজকে ব্যাখ্যা করার জন্য। আপনি দেখেন নিউজের পরে আছে দ্যাট। তো মেইন ক্লজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য সাধারণত রিলেটিভ প্রনাউন গুলা ব্যবহার হয়। তো এখানে দ্যাট দিয়ে আমাদেরকে অতিরিক্ত একটা ক্লজ যুক্ত করেছে। তাহলে আপনি দেখেন এরপরে আছে হিস্টোরিক্যাল ডকুমেন্ট। তাহলে এই হিস্টোরিক্যাল ডকুমেন্ট আসলে এই নিউজ সম্পর্কে তথ্য দিচ্ছে। এই নিউজটা হচ্ছে দ্যাট হিস্টোরিক্যাল ডকুমেন্ট, এটা হচ্ছে হিস্টোরিক্যাল ডকুমেন্ট। ওকে, তাহলে হিস্টোরিক্যাল ডকুমেন্টের ভার্ব কোনটা? এখানে এটার ভার্ব হচ্ছে হ্যাজ গন। হ্যাজ গন, তার পরবর্তী অংশটা হচ্ছে মিসিং ফ্রম গভর্নমেন্ট কাস্টডি। তাহলে আপনি দেখেন এরপরে যে একটা এমবার্ডেড ক্লজ বা অতিরিক্ত একটা ক্লজ যেটা দ্য নিউজকে বর্ণনা করার জন্য ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ডকুমেন্ট হ্যাজ গন মিসিং ফ্রম দ্য গভর্নমেন্ট কাস্টডি। তাহলে এটা হচ্ছে একটা ঐতিহাসিক ডকুমেন্ট যেটা হ্যাভ গন মিসিং, যেটা আসলে হারিয়ে গেছে, মিস হয়ে গেছে ফ্রম গভর্নমেন্ট কাস্টডি, মানে সরকারের কোষাগার থেকে বা সরকারের হেফাজত থেকে, তত্ত্বাবধান থেকে এটা হারিয়ে গেছে। ওকে, এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে মাঝখানে লাইক দিয়ে কয়েকটা ফ্রেজ যুক্ত করা হয়েছে, যেগুলো এই মুহূর্তে আপনাকে একটু কনফিউশন করে দিচ্ছে, রাইট? সো আপনি কি করতে পারেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে, ধরেন এগুলা নাই এই বাক্যে, ধরেন এগুলা এই বাক্যে নাই, আপনি এগুলো আপাতত কেটে দেন জাস্ট বুঝার জন্য। আমরা এরপরে আরো ডিটেলস আলোচনা করব। সো আপনি এত প্যারা নেওয়ার কিছু নাই, একটু বোঝার চেষ্টা করেন। তাহলে দেখেন তো এরকম বাক্য আপনি আরো অনেক দেখেছেন। আমরা যদি মাঝখানে এগুলো কেটে দেই তাহলে আপনি দেখবেন যে একটা ক্লজের ভিতরে আরেকটা ক্লজ ইনক্লুড হয়, এরকম বাক্য আপনি অনেক দেখেছেন। এখানে মেইন ক্লজ হচ্ছে দ্য নিউজ হ্যাজ লেফট আস ডাম্পাউন্ডেড, এর ভিতরে একটা ক্লজ ইনক্লুড হয়েছে দ্য হিস্টোরিক্যাল ডকুমেন্ট হ্যাভ গন মিসিং ফ্রম দ্য গভর্নমেন্ট কাস্টডি। এরকম আপনি অনেক দেখেছেন, রাইট? এবার তাহলে আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, এই দুইটা ক্লজের ভিতরে আরো কিছু ফ্রেজ, ডেসক্রিপটিভ ফ্রেজ, মানে বর্ণনা করার জন্য কিছু ফ্রেজ ইনক্লুড হয়েছে।
এখানে যে ফ্রেজগুলো ইনক্লুড হয়েছে লাইক দিয়ে, লাইক মানে এখানে সাচ অ্যাজ ফর এক্সাম্পল, এটা হচ্ছে এই হিস্টোরিক্যাল ডকুমেন্টটাকে ডেসক্রাইব করার জন্য, এই হিস্টোরিক্যাল ডকুমেন্টটাকে বর্ণনা করার জন্য কয়েকটা ফ্রেজ যুক্ত হয়েছে। এই ফ্রেজগুলো হচ্ছে দেখেন, দ্য হ্যান্ড রিটেন প্রক্লেমেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স অন 1971। তাহলে এই হিস্টোরিক্যাল ডকুমেন্টটা কি? এটা হচ্ছে যে 10 এপ্রিল 1971 সালে আমাদের স্বাধীনতার যে হাতের লিখা ঘোষণাপত্র, এরকম কিছু, এরকম একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট। মানে হিস্টোরিক্যাল ডকুমেন্ট গুলা কি সেটা আপনাকে বলে দিচ্ছে, লাইক অথবা ফর এক্সাম্পল। অ্যান্ড দিয়ে আপনাকে আরেকটা ফ্রেজ দিচ্ছে। হিস্টোরিক্যাল ডকুমেন্টটা কি? এটা হচ্ছে দ্য ফরমেশন অফ মুজিবনগর গভর্নমেন্ট, মানে মুজিবনগর সরকার গঠনের এটা ফরমেশন। ওকে, আচ্ছা। তাহলে আপনি তো বুঝতে পারলেন আপনার হিস্টোরিক্যাল ডকুমেন্ট সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দেওয়ার জন্য এখানে দুইটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে 1971 সাল পর্যন্ত এই ফ্রেজটা, আরেকটা হচ্ছে দ্য ফরমেশন অফ মুজিবনগর গভর্নমেন্ট। ওকে, এবার আপনি একটু খেয়াল করেন, এখানে কমা দিল এবং কমা দিয়ে ব্যবহার করলো আ উইক লেটার। আ উইক লেটার মানে এটা যে মুজিবনগর গভর্নমেন্ট এরপরেই কমা দিল, তার মানে আপনাকে একটা টাইম বলে দিচ্ছে, এটা হচ্ছে আ উইক লেটার, মানে 1 সপ্তাহ পরে এই কাজটা হয়েছে, এই ঘটনাটা হয়েছে। ওকে, আচ্ছা। সো এবার আপনি যদি এই বাক্যটার একটু মিনিং বোঝার চেষ্টা করেন, এখানে মেইন ক্লজটা হচ্ছে এই নিউজটা আমাদেরকে হতবাক করে দিয়েছে, ডাম্পাউন্ডেড করে দিয়েছে। এখন নিউজটা কি? এই নিউজটা বলার জন্য মাঝখানে একটা ক্লজ এবং অনেকগুলা ফ্রেজ যুক্ত হয়েছে। এই নিউজটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট, ওকে, যেটা হচ্ছে আপনার 1971 সালের 10 এপ্রিল আমাদের স্বাধীনতার একটা হাতের লেখা প্রক্লেমেশন। এবং এটা হচ্ছে মুজিবনগর সরকার গঠন, যে মুজিবনগর সরকার গঠনটা কিভাবে হয়েছে সেটার একটা ফরমেশন। এই ফরমেশন এইগুলা 1 সপ্তাহ পরেই কিন্তু সরকারের কাস্টডি থেকে হারিয়ে গেছে, মিসিং হয়ে গেছে, সরকারের হেফাজত থেকে হারিয়ে গেছে। এই যে সরকারের কোস্টাগার থেকে, সরকারের কাস্টডি থেকে এটা হারিয়ে গেল, এটার নিউজটা আমাদেরকে কি করেছে? ডাম্পাউন্ডেড করেছে, হতবাক করে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন পুরো ব্যাপারটা আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যখন এরকম বাক্য আপনি কিভাবে গঠন করবেন, এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। একদম স্টেপ বাই স্টেপ ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রথমে আমরা লিখলাম দ্য রেভলিউশন হ্যাজ লেফট আস অ্যাস্টোনেট। এই রেভলিউশনটা আমাদেরকে কি করে দিয়েছে? অ্যাস্টোনেট করে দিয়েছে, হতবাক করে দিয়েছে। রেভলিউশন মানে প্রকাশ, উন্মোচন, হ্যাঁ, একটা সারপ্রাইজিং ফ্যাক্ট। ওকে, তাহলে এই রেভলিউশনটা আমাদেরকে অ্যাস্টোনেস্ট করে দিয়েছে। এখন আমরা কি করব বলুন তো দেখি। এখন আমরা এই রেভলিউশন সম্পর্কে তথ্য দেওয়ার জন্য অতিরিক্ত একটা ক্লজ যুক্ত করব। সেই ক্লজটা কি? আমরা এখানে যুক্ত করেছি দ্যাট দিয়ে। দেখেন, রেভলিউশন দ্যাট ইনভ্যালুয়েবল আর্টিফ্যাক্টস। তাহলে রেভলিউশনটা হচ্ছে একটা অমূল্য আর্টিফ্যাক্টস। আর্টিফ্যাক্টস মানে যেগুলো হাতের তৈরি করা জিনিস। এই ইনভ্যালুয়েবল আর্টিফ্যাক্ট হ্যাভ ভ্যানিশ, এটা ভ্যানিশ হয়ে গেছে ফ্রম দ্য মিউজিয়াম ফিজিশিয়ানস, মানে মিউজিয়ামের দখল থেকে, অধিকার থেকে এটা আসলে ভ্যানিশ হয়ে গেছে, হারিয়ে গেছে, মানে মূল্যবান যে হাতের শিল্প এগুলো হারিয়ে গেছে। আপনি কি আসলে বুঝতেছেন যে কিভাবে আরেকটা ক্লজ এখানে ইনক্লুড হলো? আশা করি বুঝতেছেন, রাইট? এখন আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ইনভ্যালুয়েবল আর্টিফ্যাক্টস আছে, এগুলো আসলে কি, এগুলো সম্পর্কে বলার জন্য আমরা এর পরেই অতিরিক্ত কয়েকটা ফ্রেজ যুক্ত করব। কিভাবে যুক্ত করব দেখেন, আমরা এখানে যুক্ত করেছি সাচ অ্যাজ দিয়ে। দেখেন, ইনভ্যালুয়েবল আর্টিফ্যাক্টস সম্পর্কে তথ্য দেওয়ার জন্য, কিছু ফ্রেজ যুক্ত করার জন্য আমরা এর পরেই সাচ অ্যাজ দিয়ে যুক্ত করেছি। প্রিভিয়াস সেন্টেন্সে আমরা লাইক দিয়ে যুক্ত করেছিলাম, সো আপনি লাইক দিয়ে করতে পারেন। তো এই ইনভ্যালুয়েবল আর্টিফ্যাক্টস গুলা কি আসলে? সাচ অ্যাজ, এগুলো হচ্ছে প্রথমে দ্য অরিজিনাল পেইন্টিং অফ এ ফেমাস আর্টিস্ট ফ্রম দ্য 18th সেঞ্চুরি। এটা হচ্ছে আসলে 18 দশকের একজন ফেমাস আর্টিস্টের একটা অরিজিনাল পেইন্টিং। ওকে, এবং এই ইনভ্যালুয়েবল আর্টিফ্যাক্টস গুলা কি? এটা হচ্ছে দ্য ডিসকভারি অফ এ হিডেন ট্রেজার। তাহলে এটা হচ্ছে হিডেন ট্রেজারের একটা ডিসকভারি, আবিষ্কার। হিডেন ট্রেজার মানে গুপ্ত
আপনার সম্পদ, ঠিক আছে? ট্রেজার মানে সম্পদ, ওকে, ধন সম্পদ বোঝায়। এরপরে আমরা বললাম এই কাজটা হয়েছে ফিউ ডেজ আফটারওয়ার্ড, কিছুদিন পরে, ফিউ ডেজ আফটারওয়ার্ডস। ওকে, সো আপনি এবার কি বুঝলেন দেখুন তো, এই যে এখানে আমরা কিছু ফ্রেজ যুক্ত করেছি এবং একটা ক্লজ আমরা এখানে ইনক্লুড করেছি মেইন ক্লজের ভিতরে, এই কাজটা আমরা কিভাবে করলাম আমি কিন্তু আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়েছি। আমি আশা করবো এরপর এইরকম সেন্টেন্স আপনারা মেক করতে পারবেন। একটু বাসায় চেষ্টা করেন, এখানে শব্দগুলো চেঞ্জ করে, ফ্রেজ গুলোকে চেঞ্জ করে আপনি নতুন নতুন সেন্টেন্স মেক করার চেষ্টা করেন। এভাবেই মূলত আপনার রাইটিংটা ইমপ্রুভ হবে, রাইট? ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কোনো সমস্যা নেই, আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা এরকম সেন্টেন্স আরো বোঝানোর চেষ্টা করব। তো আপনি যদি প্রিভিয়াস সেন্টেন্স গুলো বুঝতে পারেন তাহলে এটার সাথে রিলেটেড রেখে আমরা এখন আরেকটা সেন্টেন্স দেখাবো, যেখানে আমরা দেখাবো কিভাবে আরো অতিরিক্ত ক্লজ গুলা সেন্টেন্সে ইনক্লুড হয়। তো আপনি প্রথমে এই সেন্টেন্সের মেইন ক্লজ গুলো বোঝার চেষ্টা করেন। এই বাক্যটা প্রথমত আমরা একটু পড়ি। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাবিনেট ডিভিশনস। ওকে, এটার ভার্ব হচ্ছে ওস। এর পরবর্তীতে আমাদের এখানে অবজেক্ট হচ্ছে দ্য এক্সপ্লেনেশন টু দ্য নেশন। ওকে, আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা একটু বাক্যটা পড়ি। দ্য ক্যাবিনেট ডিভিশনস ওয়ার দ্য priceless historical papers were stored owes an explanation to the nation as to how the documents that were testimony to the glorious war of liberation could be lost. ওকে, এখানে প্রথমে মেইন ক্লজটা আপনি বোঝার চেষ্টা করেন। মেইন ক্লজটা হচ্ছে দ্য ক্যাবিনেট ডিভিশন owes an explanation to the nation। আচ্ছা, আমরা এখানে ওজটাকে কেন মেইন ভার্ব হিসেবে নিয়েছি আপনারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো করলে বুঝতে পারবেন। কারণ এখানে ওয়ার স্টোরড, এটা কিন্তু উন্মুক্ত ভার্ব না, এটার সাবজেক্ট হচ্ছে পেপারস, এটা এখানে এই ক্লজের সাথে চলে গেছে। তো আমাদের উন্মুক্ত ভার্ব হচ্ছে ওস, রাইট? আর তাছাড়া আপনি দেখেন দ্য ক্যাবিনেট ডিভিশনস, এটা হচ্ছে সিঙ্গুলার, সো ওস ও সিঙ্গুলার। বাট আপনি দেখেন ওয়ার স্টোরেড, ওয়ার হচ্ছে প্লুরাল, সো সিঙ্গুলার সাবজেক্ট তো প্লুরাল ভার্বকে নিবে না। সো আপনি ছোটখাটো বেসিক গুলো জানা থাকলেও আপনি এই ব্যাপারগুলো ভালো করে বুঝতে পারবেন। তাহলে আমাদের মেইন ক্লাসটা হচ্ছে ক্যাবিনেট ডিভিশনস ওজ অ্যান এক্সপ্লেনেশন টু দ্য নেশন। ওজ মানে হচ্ছে আসলে কারোর জন্য কোনো কিছু করা উচিত, এরকম ফিল করা, অনুভব করা। তো দ্য ক্যাবিনেট ডিভিশনস মানে মন্ত্রী পরিষদ বিভাগের কিছু করা উচিত। কি করা উচিত? অ্যান এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা দেওয়া উচিত টু দ্য নেশন, জাতির কাছে। মানে মন্ত্রী পরিষদকে জাতির কাছে ব্যাখ্যা দেওয়া উচিত, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। তো এই মেইন ক্লজের ভেতরে ওয়ার দিয়ে একটা ক্লজ যুক্ত হয়েছে। ওয়ার মানে একটা প্লেসকে বোঝায়। তো এই ক্যাবিনেট ডিভিশনস এখানে আসলে কি হয়েছে এরকম একটা তথ্য আপনাকে এখন দিবে। এখানে যেটা দিচ্ছে দেখেন, আপনি দেখেন পরবর্তী ক্লজ যেটা ইনক্লুড হয়েছে, প্রাইসলেস হিস্টোরিক্যাল পেপারস মানে অমূল্য ঐতিহাসিক কাগজপত্র, পেপারস ওয়ার স্টোরড মানে এই জায়গায় এগুলো আসলে সংরক্ষিত ছিল, স্টোর ছিল। কোথায়? ক্যাবিনেট ডিভিশনস। ওয়ার মানে কোথায় বোঝাচ্ছে, কোথায়, কোন জায়গায় সেটা? এই ক্যাবিনেট ডিভিশনে এটা সংরক্ষিত ছিল। সেই ক্যাবিনেট ডিভিশনসকে জাতির কাছে ব্যাখ্যা দেওয়া উচিত। এখন জাতির কাছে কি ব্যাখ্যা দিবে, কি সম্পর্কে ব্যাখ্যা দিবে সেটা অ্যাজ টু বলে দিচ্ছে। অ্যাজ টু মানে অ্যাবাউট, কি নিয়ে ব্যাখ্যা দিবে সেটা হচ্ছে দেখেন পরবর্তী ক্লজ, হাউ দ্য ডকুমেন্টস কুড বি লস্ট। এখানে দেখেন আমরা আপনাদেরকে দুইটা, এর আগের অ্যাডজেক্টিভ ক্লজটা তো আপনারা বুঝতে পেরেছেন, যেটা ক্যাবিনেট ডিভিশন সম্পর্কে তথ্য দিয়েছে। এর পরবর্তীতে আপনি দেখেন এখানে একটা নাউন ক্লজ যুক্ত হয়েছে। তো আপনি এগুলো কোন ক্লজ এত কিছু বোঝার দরকার নাই, এটা কিভাবে ইনক্লুড হয়েছে, মিনিং কেমন দিচ্ছে এটা বোঝার চেষ্টা করেন। হাউ দ্য ডকুমেন্ট, সাবজেক্ট, ভার্ব হচ্ছে কুড বি লস্ট, অর্থাৎ তাদেরকে ব্যাখ্যা দেওয়া উচিত কি সম্পর্কে? এই যে ডকুমেন্টটা কিভাবে হারিয়ে গেছে, কুড বি লস্ট, হাউ দ্য ডকুমেন্টস কুড বি লস্ট। এবার একটা মজার ব্যাপার খেয়াল করেন, এই ডকুমেন্ট, হাউ দ্য ডকুমেন্ট, এটা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য দেখেন দুইটা কমা দিয়ে এটার মাঝখানে কিন্তু আরেকটা ক্লজ যুক্ত করা হয়েছে, খেয়াল করেছেন? আরেকটা ক্লজ যুক্ত করা হয়েছে, অর্থাৎ ক্লজের ভেতরে ক্লজ। এই যে একটা ক্লজের ভিতরে আরেকটা ক্লজ, একটা ক্লজের ভিতরে আরেকটা ফ্রেজ যুক্ত হচ্ছে, এগুলো সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি করতেছে। বাট এই গঠনগুলো আমরা ধরতে পারি না, বুঝতে পারি না, দ্যাটস ওয়াই আমরা এইরকম সেন্টেন্স তৈরি করতে পারি না। বাট আজকের পর থেকে আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই।
তো আপনি দেখেন এই ক্লজের ভিতরে কিভাবে আরেকটা ক্লজ যুক্ত হলো। এখানে দেখেন একটা অ্যাডজেক্টিভ ক্লজ যুক্ত হয়েছে, দ্যাট টেস্টিমনি টু দ্য গ্লোরিয়াস ওয়ার অফ লিবারেশন। তাহলে এই ডকুমেন্ট সম্পর্কে একটা তথ্য দিল, সেটা হচ্ছে যেটা ছিল টেস্টিমনি। কি ছিল এটা? টেস্টিমনি। টেস্টিমনি মানে কি? এটা হচ্ছে সাক্ষ্য ছিল, প্রমাণ ছিল। কিসের? দ্য গ্লোরিয়াস ওয়ার অফ দ্য লিবারেশন। এটা হচ্ছে আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের একটা সাক্ষ্য ছিল, একটা প্রমাণ ছিল। ওকে, তাহলে এই ডকুমেন্ট সম্পর্কে তথ্য দিল, এটা হচ্ছে আমাদের স্বাধীনতার একটা সাক্ষ্য ছিল। ওই ডকুমেন্টটা কিভাবে হারিয়ে গেল এইটা সম্পর্কে আমাদের যে মন্ত্রী পরিষদকে একটা ব্যাখ্যা দেওয়া উচিত, জাতির সামনে একটা এক্সপ্লেনেশন করা উচিত। আশা করি আপনারা বাক্যটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নিজেরা এরকম বাক্য গঠন করবেন। তো চলেন আমরা অ্যানাদার একটা এক্সাম্পল দিই। প্রথমে মেইন ক্লজটা আমরা গঠন করেছি, দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেশন মাস্ট প্রোভাইড অ্যান এক্সপ্লেনেশন টু দ্য কমিউনিটি। দেখেন মিল আছে কিনা আগের বাক্যের সাথে। তাহলে স্কুল অ্যাডমিনিস্ট্রেশন, স্কুলের যে প্রশাসন আছে, যে পরিচালনা আছে, তাদেরকে মাস্ট প্রোভাইড। এর আগে ছিল আমাদের ওস, এখন আমরা বলেছি মাস্ট প্রোভাইড। অবশ্যই প্রোভাইড করতে হবে। কি প্রোভাইড করতে হবে? একটা এক্সপ্লেনেশন। কাদের সামনে? কাদের কাছে? দ্য কমিউনিটির কাছে। তাহলে স্কুল প্রশাসকের অবশ্যই কমিউনিটির কাছে একটা এক্সপ্লেনেশন, একটা ব্যাখ্যা প্রোভাইড করতে হবে। রাইট? এতটুকু বুঝতে পেরেছেন? এবার আমরা কি করব, যে স্কুল অ্যাডমিনিস্ট্রেশন এটা সম্পর্কে একটা তথ্য দিব ওয়ার দিয়ে। কিভাবে দিলাম দেখেন। ওয়ার দিয়ে আমরা বলে দিলাম যে স্কুল অ্যাডমিনিস্ট্রেশনে কি হয়েছে, ওয়ার দ্য ভ্যালুয়েবল স্পোর্টস ইকুইপমেন্ট ওয়াজ কিপড। যেখানে আসলে মূল্যবান স্পোর্ট ইকুইপমেন্টস, যে সরঞ্জাম যেখানে সংরক্ষিত ছিল, ওয়াজ কিপড মানে যেখানে ছিল, সংরক্ষিত ছিল। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ওয়্যার দিয়ে একটা ইনফরমেশন এখানে ইনক্লুড করেছি। রাইট? এবার আমরা কি করব, আমরা যেটা বলবো যে তাদেরকে একটা এক্সপ্লেনেশন প্রোভাইড করতে হবে কি সম্বন্ধে, কি সম্পর্কে। সেজন্য আমরা এখানে একটা ক্লজ ইনক্লুড করব। দেখেন আমরা এটা যুক্ত করেছি অ্যাবাউট দিয়ে, অথবা আপনি অ্যাজ টু দিয়েও করতে পারেন। তাদেরকে কি সম্বন্ধে এক্সপ্লেনেশন দিতে হবে, সেটা হচ্ছে হাউ দ্য আইটেমস কুড হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড। কিভাবে আইটেম গুলা এখানে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল, এটা হারিয়ে গেল, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, কিভাবে হারিয়ে গেল এই আইটেম গুলা। এখন আমরা এই আইটেম গুলোর গুরুত্ব বোঝানোর জন্য আমরা এখানে আরেকটা ক্লজ যুক্ত করব। দেখেন কিভাবে যুক্ত করতেছি। আমরা এই আইটেমস এর পরে আমরা চাইলে দুইটা কমা দিতে পারি। কমা দিয়ে আমরা যুক্ত করলাম উইচ দিয়ে, এবার যুক্ত করেছি। আপনি চাইলে দ্যাট দিয়ে করতে পারেন, কারণ প্রিভিয়াস সেন্টেন্সে দ্যাট ছিল। তো আমরা একটু আলাদা করার চেষ্টা করতেছি, তো আপনি উইচ দিয়ে দিতে পারেন। তো উইচ দিয়ে, আইটেম গুলোর পরে উইচ দিয়ে আমরা আরেকটা ক্লজ যুক্ত করেছি, উইচ রিপ্রেজেন্টেড দ্য অ্যাচিভমেন্টস অফ দ্য লোকাল অ্যাথলেট। তাহলে যেটা এই আইটেম গুলা, যেগুলা কি করে, রিপ্রেজেন্ট করে। কি রিপ্রেজেন্ট করে? দ্য অ্যাচিভমেন্ট। কাদের অ্যাচিভমেন্ট? দ্য লোকাল অ্যাথলেট। যে লোকাল অ্যাথলিট যারা আছে তাদের অ্যাচিভমেন্টকে রিপ্রেজেন্ট করে। তাহলে এটার গুরুত্বটা আমরা বুঝাতে পেরেছি। রাইট? ওকে, আপনি এবার একটু খেয়াল করেন যে কিভাবে আমরা এই সেন্টেন্সটা গঠন করেছি। আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আশা করি আপনি এইরকম সেন্টেন্স নিজেই মেক করতে পারবেন।